তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এই রকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। আপনি দেখুন রুদ্রজিৎ বাবু, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না ব্যাপারটা। কেউ যে ঘরের ভেতর ঢুকে খুন করেছে সেটা তো বোঝাই যাচ্ছে, তবে ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল। তাহলে খুনি গেল কোন পথে? রুদ্রজিৎ ঘরের ভেতরে এদিক ওদিক ঘুরে কিছু একটা খোঁজার চেষ্টা করছিল। প্রথমে সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। জানালাটা এখন খোলা আছে, যদিও সেটা রুদ্রজিৎ নিজেই খুলেছে। তার আগে জানালাটা বন্ধ ছিল। সে জানালাটা ভালো করে পরীক্ষা করছে। আমি দাঁড়িয়ে রয়েছি বিছানার একপাশে দরজার কাছে। বাড়ির বাইরের দিকে আশেপাশের লোকজন জড়ো হয়েছে। দুজন কনস্টেবল তাদের বাইরেই আটকে রেখেছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না। বাড়ির কাজের লোকটি বারান্দায় বসে তখন থেকে অদ্ভুতভাবে কেঁদে চলেছে। বারবার মাথায় হাত দিচ্ছে আর বলছে, আমার বাবুর এসব কি হয়ে গেল গো? আমার কতগুলো মাসের টাকা বাকি এখনো, আমার এখন কি হবে? কতবার বললাম আমায় টাকাগুলো দিয়ে দাও, টাকা দিয়ে দাও, আমার কথা শুনলো না গো। এখন আমার কথা কে শুনবে? নিজেও বললো, আমাকেও পথে বসিয়ে দিয়ে গেল গো। আমার কতগুলো মাসের টাকা বাকি গো। চাকরটার কথা শুনে কেমন যেন লাগছিল। একটা মানুষ মারা গেছে সেটা না ভেবেও নিজের টাকার কথা ভেবে চলেছে। তবে দাসবাবু একটু আগেই বলেছিলেন যে পবনের বাড়িতে তার অসুস্থ মা রয়েছে। পবন এই কাজের টাকায় তার মায়ের দেখাশোনা, ওষুধপত্র সব কিছুই করে। এখন ভজগোবিন্দ হালদারের মৃত্যুতে সে যে সত্যিই পথে বসেছে সেটা বোঝা যাচ্ছে। নতুন করে কাজ খোঁজা, তারপর মাঝখানে কাজ করে সেখান থেকে টাকা নেওয়া, এসবের মাঝে যদি তার মায়ের অসুস্থতা বেড়ে যায়। রুদ্রজিৎ কিন্তু মুখে কিছুই বলছিল না। এদিকে দাসবাবু বলে চলেছিলেন, প্রথমে চাকরটা সে ঘরের দরজা খোলা না দেখে ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলে। ঘরের ভেতরে বিছানার উপর ভজগোবিন্দ হালদারের মৃতদেহটা দেখতে পায়। তারপর ডেকে আনে পাশের লোকজনদের। তারপর তাদের মধ্যে একজন পুলিশে খবর দেয়। সবটা দেখে আমি আপনাকে টেলিফোন করলাম। এতক্ষণ পর রুদ্রজিৎ প্রথমবার একটা কথা বলল। আচ্ছা দাসবাবু, এই লোকটির সম্পর্কে আপনি ঠিক কতটা জানেন? তেমন কিছুই জানি না, তবে খোঁজ খবর নেওয়া শুরু করেছি সবেমাত্র। কাজের লোকটির ব্যাপারে যা জানা গেছে তাতে ভজগোবিন্দ হালদার আপাতত বাড়িতেই থাকতেন। বেশিরভাগ সময় তিনি কোনো একটা ব্যবসা করতেন, তার জন্য মাঝে মাঝে তাকে বাইরে যেতে হতো। তবে কাজটা কি সেটা ওই পবন নামের কাজের লোক তো জানে না। কাজের লোকটি কতদিন ধরে এখানে রয়েছে? খুব বেশি দিন নয়, পবনের কথায় বছর দুয়েক সে এখানে রয়েছে। পবনের বাড়ি খুব বেশি দূরে নয়, তো ওই সামনের বস্তির কাছে পবন থাকে। রুদ্রজিৎ চিন্তিত মনে কি যেন ভাবতে ভাবতে দরজার দিকে এসে দাঁড়ালো। তার মুখে যে একটা চিন্তা ফুটে উঠেছে সেটা আমি বুঝতে পারছিলাম। সে এবারে বলল, একটা কাজ করুন দাসবাবু, মৃতদেহটার পোস্টমর্টমের ব্যবস্থা করুন। আর ভজগোবিন্দ হালদারের ব্যাপারে একটু খোঁজ খবর নিন, তার সাথে লোকটার ব্যবসার ব্যাপারেও। আমার মনে হয় মৃত্যুটা হয়েছে বেশ রাত্রের দিকেই। রক্ত শুকিয়েও এসেছে খানিকটা, কিন্তু দরজাটা বন্ধ ছিল, সেটাই বড় আশ্চর্য বলেই মনে হচ্ছে। এখান থেকে বাইরে যাওয়ার তো আর কোনো পথও নেই। একটাই কারণ হতে পারে, যদি ভদ্রলোক আত্মহত্যা করে থাকেন, কিন্তু তার কাছে তো কোনো অস্ত্র পাওয়া যাচ্ছে না। আচ্ছা শুভময়, চলো তো একবার বাইরেটা খুঁজে দেখি, জানালার কাছে কিংবা এই ঘরের আশেপাশে বাইরের কোথাও কোনো অস্ত্র পাওয়া যায় নাকি। ভদ্রলোক যদি অস্ত্রটা বাইরে ফেলে দেন, যদিও সেই সম্ভাবনাটা অনেকটাই কম, কারণ ওভাবে নিজের গলা কেউই কাটতে পারে না। খুব ভালোভাবে দেখলে বোঝা যাবে ক্ষতটা বেশ গভীর।
এতটা গভীর ক্ষত নিজের হাতে করা মোটেই সম্ভব নয়। তবু একবার খুঁজে দেখা দরকার। আপনি আপনার কাজটা করুন, আর ওই চাকরের সাথে কথাবার্তা না হয় আমি একবার বলে নিচ্ছি। আমি আর রুদ্রজিৎ ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। প্রথমে বাড়ির বাইরে, অর্থাৎ যে ঘরে ভজগোবিন্দ হালদারের মৃতদেহ পাওয়া গেছে সে ঘরে জানালার বাইরে ছোট ছোট ঝোপের কাছে রুদ্রজিৎ কিছু একটা খুঁজে পেল, কিন্তু তেমন কিছুই পাওয়া গেল না। তার কথায় আমি অন্য জানালার পাশে খুঁজছিলাম, কিন্তু কেমন যেন মনে হচ্ছিল কিছুই পাওয়া যাবে না। একজন মানুষ নিজের হাতে নিজেকে এমন নৃশংসভাবে খুন করতে পারে বলে অন্তত আমি তো ভাবতে পারিনি। আত্মহত্যা করার অনেক তো রাস্তা রয়েছে, সেসব রাস্তা না বেছে নিয়ে এমন একটা ভয়ঙ্কর রাস্তা তিনি বেছে নেবেন কেন? সত্যি বলতে কিছুই পাওয়া গেল না। দাসবাবু ততক্ষণে পুলিশের জিপে উঠে কনস্টেবলদের সাথে কিছু কথাবার্তা বলছিলেন। তারপর আবার বেরিয়ে এসে রুদ্রজিৎকে বলল, রুদ্রজিৎ বাবু, মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। আপনি চাকরটির সাথে কোনো কথা বললে বলে নিন, তারপর তো আমাদের এই বাড়িটা সিল করে দিয়ে বেরিয়ে যেতে হবে। চাকর পবন এখন খানিকটা ধাতস্থ হয়ে বসেছে। আসলে সে যে একটু ভয় পেয়েছে সেটাও বোঝা যাচ্ছে। রুদ্রজিৎ তার দিকে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা পবন, তুমি কাল রাতে বাড়ি থেকে কখন গিয়েছিলে? আর তুমি শেষবারের মতো ভজগোবিন্দ হালদারকে কখনই বা দেখেছিলে? আমি তো স্যার প্রতিদিন সন্ধেবেলা বাবুর রান্না বান্না করে দিয়ে এখান থেকে চলে যাই। বাবু একটু রাত করে খান। এ বাড়িতে কাজ খুব একটা নেই জানেন তো, এই রান্না বান্না করা, ঘর মুছে দেওয়া আর ওই বাসনপত্র জামা কাপড় কেচে দেওয়া। বাবু খুব একটা বাইরে বের হন না, তাই জামা কাপড়ও বেশি হয় না। বিকেলের পর কাজ কমই থাকে। রান্না বান্না সেরে বাসনপত্র ধুয়ে আমি খাবার নিয়ে চলে যাই। সন্ধেবেলা যাওয়ার সময়ই আমি বাবুকে শেষবার দেখেছিলাম। যাবার সময় ওই মনোহর বাবুর সাথে আমার দেখা হয়েছিল। মনোহর বাবুকে আপনি জিজ্ঞাসা করুন না, ওই তো মনোহর বাবু দাঁড়িয়ে। আমি আর রুদ্রজিৎ বাইরের দিকে তাকাতেই বাইরে থেকে একজন মাথা নাড়িয়ে পবনের কথাকে সমর্থন জানালো। রুদ্রজিৎ আবার বলল, একবার ভালো করে ভেবে বলো তো পবন, এই ঘর থেকে কোনো কিছু কি চুরি হয়েছে? যদিও দেখে তেমন কিছুই মনে হচ্ছে না, তাও একবার ভেবে বলো তো। বাবু টাকা পয়সা রাখতেন ওই সামনের আলমারিতে। আলমারির চাবি বাবু কোথায় রাখতো সেটা আমি ঠিক জানি না, তাই চাবি চুরি হলেও আমি তা বলতে পারবো না। তবে দেখে তো মনে হয় কিছু চুরি হয়নি। সবই আমরা খুঁজে পেয়েছি পবন, তবে আলমারি খুলে কেউ টাকা পয়সা বার করলে আলমারি সামান্য অগোছালো থাকবে, তেমন কিন্তু আমাদের চোখে পড়েনি। অন্য কিছু চুরি হতে পারে বলে কি তোমার মনে হয়? যেমন ধরো না, এই ঘরে কিংবা বাড়িতে দামি কিছু আছে? আজ্ঞে না স্যার, এ বাড়িতে দামি তেমন কিছু তো নেই। বাবু দামি কিছু কিনতেন না, নিজের মতোই থাকতেন, কিছু একটা ব্যবসা করতেন, তাও আমি ভালো করে জানি না। মাঝে মাঝে বেরিয়ে যেতেন, আমার সাথে ওসব নিয়ে বাবুর কখনো কথা হতো না। টাকা পয়সা কিংবা অন্য কিছু, এই সমস্ত তোমার বাবুর কোথায় থাকতো? ব্যাংকেই থাকতো, আর বাবু মাঝে মাঝে ব্যাংক থেকে টাকা তুলে আনতেন, তবে প্রয়োজনের বেশি বাবু কখনোই তুলতেন না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, তোমার কি কাউকে সন্দেহ হয়? মানে বাড়ির ভেতরে ঢুকে কে তোমার বাবুকে খুন করে যাবে, তার কি কোনো শত্রুর কথা তুমি কি জানতে? পবন যেন ভাবার চেষ্টা করল, তারপরে বলল, না স্যার, বাবুকে কেউ খুন করবে সে কথা তো আমি ভাবতেও পারি না। হ্যাঁ, তবে মাঝে মাঝে বাবুর কাছে একটা লোক আসতো তার সাথে দেখা করতে। লোকটা এলে বাবু ঘরের দরজা বন্ধ করে নিজের ঘরে বসে কথাবার্তা বলতো, আমি মাঝে মাঝে চা নিয়ে আসতাম। কালকে সেই লোকটা এসেছিল? না স্যার, কাল সেই লোকটা আসেনি, কয়েকদিন আগে এসেছিল। কাল আমি যাওয়ার সময় বাবুকে দেখে গেলাম, ভালোভাবেই রয়েছেন। আজ সকালে এসে এমন হয়ে গেল। পুলিশ এই বাড়িটাকে সিল করে দিয়ে যাবে, তুমি বাড়ি ফিরে যাও। আর একটা কাজ করো, এই শহর ছেড়ে কিন্তু কোথাও যেও না। যদি তদন্তের জন্য তোমায় কোনো কাজে লাগে, বুঝতেই তো পারছো নাকি?
বাবুর কাছে আমার অনেকগুলো টাকা পাওনা ছিল স্যার, সেগুলো তো আমি আর পাবো না। আমার মায়ের ওষুধগুলো আর কেনা হবে না স্যার। দেখো পবন, ভজগোবিন্দ হালদারের কোনো আত্মীয় কিংবা তার রক্তের সম্পর্ক কাউকে যদি না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তার সমস্ত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে। সেক্ষেত্রে তুমি যদি তোমার কোনো টাকার প্রমাণ দেখাতে পারো, তাহলে আশা করি তোমার টাকা সরকার থেকেই মিটিয়ে দেওয়া হবে। ব্যাপারটা আদালত পর্যন্ত গড়াবে, তবুও তুমি পেয়ে যাবে। এটুকু নিয়ে তুমি চিন্তা করো না। এখন বরং ভজগোবিন্দ হালদারের খুনিকে খোঁজা যাক। আর তুমি কিছু জানতে পারলে থানায় পুলিশকে কিংবা আমাকে জানাবে, কেমন? পবন মাথা নেড়ে বেরিয়ে গেল। রুদ্রজিৎ এগিয়ে গিয়ে দাসবাবুকে কি যেন একটা বললেন, আমি তা বুঝতে পারলাম না। তারপর আমার কাছে এসে বলল, চলো শুভময়, এখন আর এখানে থাকার কোনো মানে হয় না, আমরা বেরিয়ে পড়ি। দাসবাবু মৃতদেহ নিয়ে চলে গেলেন। আমরাও বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ফিরে রুদ্রজিতের ঘরে বসে রয়েছি। বৌঠান আমাদের জন্য চা নিয়ে এলো। তারপরে বলল, দাসবাবুর টেলিফোন পেয়ে এমনভাবে হন্তদন্ত হয়ে কোথায় বেরিয়ে পড়লে? আবার কিছু হয়েছে নাকি? আসলে দাসবাবু আজ সকালে টেলিফোন করে জানালেন একটা খুন হয়েছে। কিন্তু দাসবাবু সেটা নিয়ে বড্ডই চিন্তিত হয়ে পড়েছেন, কারণ যে বাড়িতে খুন হয়েছে তার পাশের বাড়ির এক ভদ্রলোকের সাথে পুলিশের বেশ ভালো সম্পর্ক। তাই তিনি পুলিশের ওপর মহলে সরাসরি ব্যাপারটা জানিয়েছেন। সেক্ষেত্রে কেসটা দাসবাবুর ওপরে চেপে বসেছে। আর তুমি তো জানোই, এসব ক্ষেত্রে দাসবাবু আমায় ঢাল হিসাবেই ব্যবহার করেন। জানতে পারলে কিছু? এখনই তো তেমন কিছু বোঝা যাচ্ছে না, তবে আশা করছি খুব শীঘ্রই কিছু না কিছু একটা জানা যাবে। ভদ্রলোক বাড়িতে একাই থাকতেন, তার কাজের লোক ছাড়া তার সাথে আর কেউই থাকতো না। আসল সমস্যা হলো ঘরের দরজা নাকি ভেতর থেকেই বন্ধ ছিল, অথচ ঘর থেকে বাইরে যাওয়ার আর কোনো রাস্তাই নেই। তাহলে খুনটাই বা করলো কে? ঘর থেকে বেরোবার অন্য কোনো রাস্তা নিশ্চয়ই আছে, হয়তো তুমি সেটা দেখতে পাচ্ছ না। বৌঠান, আমি সব জায়গায় দেখেছি, এমনকি ঘরের বাইরেও খুঁজে দেখেছি, কিছুই তো খুঁজে পাচ্ছি না। তাহলে হয়তো অন্য কোনো ব্যাপার রয়েছে। আচ্ছা, খুনটা এমন হয়নি তো যে কেউ বাইরে থেকে ভিতরে এসে খুনটা করেছে, আবার তারপরে বাইরে বেরিয়ে গেছে? রুদ্রজিৎ এ কথার কোনো উত্তর দিল না। আমার কিন্তু ব্যাপারটা তেমন মনে হয় না। আমার মনে হয় ভজগোবিন্দবাবু নিজেই আত্মহত্যা করেছেন, আর পবন নামের কাজের লোকটি তো সকালে এসে দরজা খুলেছে, তারপরেই তো তার মৃতদেহ দেখা গেছে। আমার কথার উত্তরে বৌঠান কিংবা রুদ্রজিৎ কোনো কথা বলল না। কি যেন একটা ভাবতে ভাবতে রুদ্রজিৎ টেবিলের কাছ থেকে একটা খাতা এনে কিছু লিখতে লাগলো। বৌঠান রান্নাঘরের দিকে চলে গেল। আমিও বুঝতে পারছিলাম রুদ্রজিৎ মন দিয়ে কোনো একটা কাজ করতে চাইছে, তাই আমিও তাকে আর বিরক্ত করলাম না, নিজের ঘরে চলে গেলাম। আজ সকালে রুদ্রজিতের ঘরে বসে আগের একটা কেসের ব্যাপারে কথা বলছিলাম। রুদ্রজিৎ এই সময় বলল, বুঝলে শুভময়, আসলে এই খুন কিন্তু খুব ঠান্ডা মাথায় করা। যত ঠান্ডা মাথায় খুন করা হবে, তত সেই অপরাধীকে ধরা কিন্তু কঠিন হয়ে যাবে। রাগের মাথায় কিংবা তাড়াহুড়োতে খুন করলে অপরাধী কোনো না কোনো সূত্র রেখেই যায়। এই যে আগের কেসটার কথাই ভাবো না, একটা সামান্য মোমবাতির মধ্যে দিয়ে কিভাবে একটা মারণ বিষ ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেটা বুঝতেই আমার কাল ঘাম ছুটে গিয়েছিল। বুঝলে শুভময়, এমন অপরাধীদের সত্যি বাহবা দেওয়া উচিত। তুমি আসলে কি বলতে চাইছো বলো তো? অপরাধীকে বাহবা দিচ্ছ তাকে খুন করার জন্য? রুদ্রজিৎ, এই অপরাধী, একজন খুনি, এসব নিয়ে চর্চা করতে করতে কি তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেল? আমার কথায় রুদ্রজিৎ চেয়ারে হেলান দিয়ে হেসে উঠল। তারপরে বলল, না শুভময়, তুমি ব্যাপারটা যেমন ভাবছো তেমন কিছুই নয়। আসলে সত্যি আমি ওটাই বলছি। অপরাধী যদি ভালোভাবে মাথা খাটিয়ে কাজ করে, তাহলে তাকে ধরা যায় না। আর সেক্ষেত্রে তাকে ধরতে গেলে আমাদেরও অপরাধীর মতোই মস্তিষ্ক নিয়ে ভাবতে হয়। তাই ও কথা বললাম আমি। সে তুমি যাই বলো রুদ্রজিৎ, অপরাধ কিন্তু সবসময় অপরাধী হয়। সেক্ষেত্রেও আরেকটা ব্যাপার রয়েছে। অপরাধী হয় দু ধরনের। একজন কোনো একটা সমস্যা কিংবা কোনো এক জটিল পরিস্থিতিতে পড়ে অপরাধ করতে বাধ্য হয়, সেক্ষেত্রে সেই অপরাধের মান থাকে কম। আবার অনেক ক্ষেত্রে অপরাধী ঠান্ডা মাথায় ভেবে চিনতে আর সামান্য ছোটোখাটো কোনো কারণে কিংবা অকারণেই অপরাধ করে থাকে, সেক্ষেত্রে সেই অপরাধের মান হয় বেশি।
তুমি দেখবে নিজেকে বাঁচানোর জন্য কেউ যদি অন্যকে খুন করে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে খুব বেশি শাস্তি দেওয়া হয় না। তাই অপরাধ সবসময় সমান নাও হতে পারে। তুমি কি এই অপরাধীকে ধরতে পেরেছিলে? মানে ওই যে মোমের মধ্যে বিষ কথাটা বললে? রুদ্রজিৎ মাথা নাড়িয়ে সম্মতি জানালেও আর একটাও কথা বলেনি। ঠিক তখনই দাসবাবুর টেলিফোনটা এসে পৌঁছেছিল। রুদ্রজিৎ বাবু, আপনার কথা মতো আমি ভজগোবিন্দ হালদার ব্যাপারে বেশ খোঁজ খবর নিয়েছিলাম। ভদ্রলোক যে কিসের ব্যবসা করতেন তা কেউ জানতো না। আমাদের থানার আন্ডারে যে ব্যাংক রয়েছে সেখানে ভদ্রলোকের একটা অ্যাকাউন্ট রয়েছে, সেখানে বেশ মোটা টাকা রয়েছে। তাছাড়া তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে আশেপাশের লোকেরা দেখতো মাঝে মাঝে সকালের দিকে। যত আমাদের ধারণা তার একটা দোকান রয়েছে ওই স্টেশনের দিকে। সেখানকার কিছু লোক মাঝে মাঝে ভজগোবিন্দ হালদারকে ওই দোকানে দেখতে পেত, কিন্তু তার কোনো শত্রুর ব্যাপারে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। রুদ্রজিৎ কথাটা শুনে চায়ের কাপটা নামিয়ে রেখে একটু চিন্তামগ্ন স্বরে বলল, ভজগোবিন্দ হালদারের বাড়িতে যে লোকটা মাঝে মাঝে তার সাথে দেখা করতে আসতো তার ব্যাপারে কিছু জানা গেছে? তার আসার ব্যাপারে কোনো ঠিক ছিল না। মাঝে মাঝে তাকে সপ্তাহে 2-3 বার দেখা যেত, মাঝে মাঝে সপ্তাহে 1 বার দেখা যেত। তবে লোকটা যখনই আসতো হাতে একটা বাক্স থাকতো। তার মানে কি লোকটা কিছু দিয়ে যেত ভজগোবিন্দ হালদারকে? কিন্তু ভজগোবিন্দ হালদার নিজে যখন বাইরে যেতেন তখন তার কাছে কিন্তু তেমন কিছুই থাকতো না। তাহলে তিনি এই লোকটিকে দিতেন কি? আমার মনে হয় ভজগোবিন্দ হালদারের ব্যাপারে আর একটু খোঁজ খবর নেওয়া দরকার, আর তার শত্রুর ব্যাপারেও। আপনি কি কিছুই জানতে পারেননি? তার কারোর সাথে কোনো শত্রু তার রয়েছে কিনা? কি দাসবাবু, না হলে তাকে কেই বা খুন করবে বলুন দেখিনি? পোস্টমর্টেম রিপোর্ট বলছে তার খুন হয়েছে রাত্রের দিকে। পবন আগে ওই বাড়ি থেকে নিজের বাড়ি চলে গিয়েছিল। তারপরে বাইরের কেউ যদি আসে তাহলে তাকে দেখা আশেপাশের কারোর পক্ষে সম্ভব নয়, কারণ আপনি দেখেছেন আশেপাশের বাড়িগুলো সামান্য দূরে রয়েছে। আর যদি ব্যাপারটা আরো বেশি রাত্রে হয় তাহলেও কিন্তু একটা সমস্যা রয়েছে। অত রাতে ভজগোবিন্দবাবু খুনিকে দরজা খুলে ভেতরে ঢুকতে দিলেনই বা কেন? তাহলে কি খুনি ভজগোবিন্দ হালদারের চেনা লোক? চেনা লোক বলতে কি আপনি সেই লোকটাকে সন্দেহ করছেন রুদ্রজিৎ বাবু, যে লোকটা ভজগোবিন্দ বাবুর বাড়িতে আসতো? ওই বাড়ি থেকে কিছুই চুরি যায়নি, সেই ব্যাপারটাই আপনি একেবারেই নিশ্চিত তো? আমি কি করে বলি বলুন তো? পবন তো বলছে কিছুই চুরি যায়নি। অন্তত আমাদেরও তো মনে হয়নি যে কিছু চুরি গেছে। এখন আপনার কি মত? আপনি তো ঘরটা দেখেছেন। আসল সমস্যাটা কিন্তু ওখানেই থেকে যাচ্ছে। যদি খুনি বাইরে থেকে এসে খুন করে তারপর বেরিয়ে যায় তাহলে দরজা ভেতর থেকে বন্ধ হলোই বা কি করে? আমিও তো কিছুই বুঝতে পারছি না রুদ্রজিৎ বাবু। এখন আপনি যদি ব্যাপারটা একটু ভালো করে দেখেন, উপর মহল থেকে চাপ আসছিল বটে, তবে আপনার কথা বলায় এখন খানিকটা রেহাই পাচ্ছি। 3-2 মধ্যে একটা খবর অন্তত জানাতেই হবে, বুঝতেই তো পারছেন। আমার মনে হয় রুদ্রজিৎ, আমরা না কোনো একটা কিছু দেখতে পাচ্ছি না। সেটাই হয়তো আমাদের এই কেসে একটা বড় সূত্র খুঁজে দেবে। রুদ্রজিৎ মুখের কাছে দুটো হাত রেখে বলল, আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি, তবে সব কিছুই একটা জায়গাতে এসেই আটকে যাচ্ছে। খুনি যদি ভেতরে ঢোকে তাহলে বেরিয়ে যাবার পরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ হলো কি করে? আর খুনি শুধু খুন করতেই যদি আসে তাহলে সে কাজটা সে অন্য কোথাও তো করতে পারত। ভজগোবিন্দবাবু তো মাঝে মাঝে বাইরেও যান, তাহলে বাড়িতে আসারই বা প্রয়োজন হলো কেন খুনির? বাড়িটা তো সিল করা হয়েছে, প্রয়োজন হলে আরেকবার বাড়ির ভিতরে ঢুকে সবকিছু দেখা যাবে। তবে কোনো ঘরের আলমারি কিন্তু ভাঙা নেই কিংবা জিনিসপত্র ছড়ানো নেই। যদি কিছু চুরি হয় তাহলে চোর নিশ্চয়ই জানতো চুরি করার মতো জিনিসটা কোথায় রয়েছে। আপনি একটা কাজ করুন, ওই দোকানে একটু খোঁজ খবর নিন যে ভজগোবিন্দ বাবুর সাথে ওই দোকানের সম্পর্কই বাকি। আর যে লোকটা ভজগোবিন্দ বাবুর বাড়িতে আসতো তার ব্যাপারে যদি একটু খোঁজ খবর নেওয়া যায় তাহলে বেশ ভালোই হয়। দাসবাবু একটু পরেই চলে গেলেন। আমি আর রুদ্রজিৎ ঘরে বসে রইলাম। রুদ্রজিৎ বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা শুভময়, একটা কথা বলো তো, যদি খুনি খুন করার পরে দরজাটা বাইরে থেকেই বন্ধ করে দিয়ে যায় তাহলে তো সেক্ষেত্রে বাইরের লোকগুলো যারা দরজা ভেঙেছিল তারা... কথাটা বলতে বলতে রুদ্রজিৎ হঠাৎ করেই চুপ করে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। তোমার আবার কি হলো? তুমি আবার এমন চুপ করে গেলে কেন? না, তেমন কিছু না। একটা কথা হঠাৎ করেই মনে পড়ে গেল। কাল সকালে আমায় একবার থানায় যেতে হবে,
তারপর সম্ভব হলে ওই দোকানেও। মনে হয় দ্বিতীয় লোকটার, অর্থাৎ যে ভজগোবিন্দ বাবুর বাড়িতে আসতো, তার খোঁজ পাওয়া যাবে। ওই দোকান থেকে কিছু একটা জানা গেলেও আমাদের জানা যেতে পারে। হঠাৎ করেই রুদ্রজিতের মুখটা দেখে মনে হলো সে যেন কিছু একটা বুঝতে পেরেছে। হঠাৎ করেই কোনো একটা সূত্র তার সামনে খুলে গেলে রুদ্রজিতের মুখের ভাবটা খানিকটা এমনটাই হয়ে থাকে। সে তাড়াতাড়ি উঠে গিয়ে খাতা নিয়ে এসে কিছু লিখতে লাগলো। লিখতে লিখতে একবার মুখটা না তুলেই বলল, ভজগোবিন্দ বাবুর দূর সম্পর্কের কোনো আত্মীয় আছে নাকি সে ব্যাপারটাও একবার দেখতে হবে। আশা করি তার মৃত্যুর খবরটা তাদের কাছে অবধি পৌঁছে যাওয়ার কথা, কারণ তেমন কোনো আত্মীয় থাকলে আশেপাশে লোকেরা নিশ্চয়ই তাকে দেখেই থাকবে। তোমার কি মনে হচ্ছে খুন কেন হয়েছে? ঘরের মেঝেতে এক ধরনের গুঁড়ো ছিল, ঠিক পুরনো কোনো ট্রাঙ্ক কিংবা লোহা বা টিনের বাক্স সরালে যেমন গুঁড়ো গুঁড়ো মতন নিচে পড়ে থাকে, ঠিক তেমনই। আমার মনে হচ্ছে ভজগোবিন্দ বাবুর বাড়ি থেকে কিছু একটা চুরি হয়েছে, তবে সেটা কি সেটা মনে হয় পবন নিজেও বুঝতে পারছে না। নিখিলেশের এমন একটা কথা শুনে আমি নিজেও বেশ খানিকটা অবাক হয়ে গেলাম, তবে বুঝতে কিছুই পারছিলাম না। একে তো বন্ধ ঘরের ভেতর থেকে ভজগোবিন্দবাবুর মৃতদেহ খুঁজে পাওয়া যায়, তার ওপর রুদ্রজিতের কথা মতো তার ঘর থেকে কিছু একটা চুরি হয়েছে, আর যে লোকটা তার বাড়িতে আসতো তার সঙ্গে ভজগোবিন্দবাবুর সম্পর্কটা কি? তাছাড়া ওই দোকানটা কি আসলে ভজগোবিন্দবাবুর নিজের নাকি অন্য কারো? সবথেকে বড় প্রশ্ন সেটা হলো ভজগোবিন্দবাবুকে খুন করার পেছনে আসল মোটিভ কি থাকতে পারে? পরদিন সকালে বোধ হয় পবন অথবা আশেপাশের কারো লোকেদের কথাতেই পুলিশ এই দোকানটার খোঁজ বার করতে পেরেছিল। রুদ্রজিৎ আর আমি সেদিন সকালে গিয়ে পৌঁছলাম সেই দোকানে। দোকানদার আমাদের বেশ খাতির করেই বসালেন, তারপরে বললেন, আরে বাবা আসুন আসুন, আরে বলুন আপনাদের জন্য কি করতে পারি, আসুন আসুন। আচ্ছা, ভজগোবিন্দ হালদার বলে কি আপনি কাউকে চেনেন? ভজগোবিন্দ হালদার? হ্যাঁ, ভজগোবিন্দ হালদার, উনি আমাদের দোকানে মাঝে মধ্যেই আসতেন। আসলে এই দোকানটা আমি তার কাছ থেকেই কিনেছি। সত্যি বলতে কি, এই দোকানের অর্ধেকটা অংশ এখনও তারই রয়েছে। আসলে দোকানটা তার কাছ থেকে কিনলেও দোকান কেনার কিংবা দোকানের সমস্ত জিনিসপত্রের পেছনে ওনারও কিন্তু অর্ধেক টাকা রয়েছে। তাই দোকান থেকে যা লাভ হয় তার কিছুটা আমি তাকেও দিয়ে থাকি, আর এই চুক্তিতে আমার কারবারও চলছে। আসলে আমি সোনার সমস্ত কাজই জানি, তবে দোকান কেনার মতো কিংবা জিনিসপত্র কেনার মতো যথেষ্ট টাকা আমার কাছে ছিল না। তাই ভদ্রলোকের সাথে আমি এমনই চুক্তি করেছি। আমাদের চুক্তিপত্র আছে, চাইলে আমি আপনাকে দেখাতেও পারি। আচ্ছা, মনে করুন যদি কোনো কারণে ভজগোবিন্দ হালদার মারা যায়, তাহলে সেক্ষেত্রে আপনাদের এই চুক্তিপত্রেরই বা কী হবে? সে কি, ভজগোবিন্দবাবু মারা যাবেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি পুলিশের লোক? আপনি একবার ভাবুন না, যদি এমনটা হয় তাহলে তো আপনার সর্বনাশ। কিছুটা সর্বনাশ তো বলতেই পারেন। আসলে চুক্তিপত্র এমনভাবেই তৈরি করা রয়েছে যে ভজগোবিন্দবাবু কিংবা আমার যদি কিছু হয়ে থাকে, তাহলে আমাদের উত্তরাধিকারের কাছে ওই চুক্তি চলে যাবে। তার মধ্যে যদি কেউ এই চুক্তি চালিয়ে যেতে অস্বীকার করে, তাহলে সমস্তটাই চলে যাবে অপরজনের কাছে। সেক্ষেত্রে সমস্ত কিছু মিলিয়ে যা অর্থ হবে, আর অর্ধেকটা যে কোনো একজনকে দিয়ে দিতে হবে। তাই আপনি বলতে পারেন, ভজগোবিন্দবাবু মারা গেলে আমার যেমন লাভ তেমনি লোকসানও। আর এত টাকা আমি কোত্থেকে পাবো? না, আমি কোনোভাবেই এখন এত টাকা কাউকে দিতে পারবো না। ভজগোবিন্দবাবুর তো তিন কুলে কেউই নেই, তাহলে তিনি এমন চুক্তি করলেন কেন? ভজগোবিন্দবাবুর নিজের কেউ নেই বটে, তবে গ্রামে তার ভাইয়ের ছেলে রয়েছে। একথা ভজগোবিন্দবাবু আমায় নিজেই বলেছেন। তবে তার সাথে ভজগোবিন্দবাবুর খুব একটা যোগাযোগ নেই। অনেক বছর হলো তিনি গ্রামেই তো যাননি। তার মানে ভজগোবিন্দবাবুর ভাইয়ের ছেলে এই চুক্তির ব্যাপারে কোনো কিছুই জানে না। আচ্ছা, তাহলে ভজগোবিন্দবাবুর মৃত্যুর পরে তার সমস্ত সম্পত্তি তার ওই ভাইয়ের ছেলের কাছেই চলে যাবে বলে আশা করি। তেমনটাই তো হওয়ার কথা।
কিন্তু আমার মনে হয় না তিনি এ সমস্ত ব্যাপারে কিছু জানেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, ভজগোবিন্দবাবু সত্যিই মারা গেছেন? ক্ষমা করবেন মতিলালবাবু, আপনাকে একটা দুঃসংবাদ দিতেই হচ্ছে। আসলে ভজগোবিন্দবাবু পরশু রাতেই মারা গেছেন। কাল আমরা তার মৃতদেহ উদ্ধার করেছি এবং ভজগোবিন্দবাবুর মৃত্যুর ব্যাপারে আমি তদন্ত করছি। আমি হলাম রুদ্রজিৎ রায়। মতিলাল বাবুর মুখটা দেখে তিনি বেশ খুশি হয়েছেন না দুঃখ পেয়েছেন তা কিছুই বোঝা গেল না। তিনি বললেন, এবার আমি কি করব রুদ্রজিৎ বাবু? এই দোকানটা যদি এবার আমায় ছেড়ে দিতে হয়, আমার কাছে তো অত টাকাও নেই যে সমস্ত কিছু আমি কিনে নেব। মতিলালবাবু, আপনাকে খুব বেশি চিন্তিত হতে হবে না। আশা করছি এ ব্যাপারে আমি আপনাকে কিছুটা সাহায্য করে দেব। তবে আমার একটা কথা জানার প্রয়োজন রয়েছে। ভজগোবিন্দবাবু যখন এখানে মাঝে মাঝেই আসতেন, তার সাথে আপনার কথাবার্তাও হতো। এই দোকানের ব্যবসা ছাড়া ভজগোবিন্দবাবু কি আর কোনো বিষয়ে কিছু করতেন? এমন তো মনে হয় না, তবে আরেকটা কাজ ভজগোবিন্দবাবু করতেন। আসলে আমাদের সোনার কাজে বেশ কিছু কাঁচা সোনা লাগে, আপনি তো জানেনই। সেই সোনা ভজগোবিন্দ হালদার বাবু মাঝে মধ্যেই কিন্তু এই দোকান ছাড়াও আশেপাশের আরও একটা দোকানে দিতেন। মানে আপনি হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না, সোনার যে যোগান আসে সেই যোগানটা ভজগোবিন্দ হালদার বাবু আরও কয়েকটা দোকানেও দিতেন, আর সেই সোনা তাকে বাড়িতে একজন দিয়ে যেত। তবে সেটা কিভাবে আসতো সেই ব্যাপারে আমি কিন্তু কিছুই জানি না। মতিলাল বাবুর মুখে কথাটা শুনে আমি বুঝতে পারলাম সুটকেস হাতে ভজগোবিন্দ বাবুর বাড়িতে যে লোকটা আসতেন সে আসলে সোনা দিয়ে যাওয়ার জন্য আসতো, আর সেই সোনা নিয়ে ভজগোবিন্দ হালদার বাবু বাইরে আসতেন কিংবা সেই সোনা বাইরে পাঠিয়ে দিতেন অন্য কোনোভাবে। রুদ্রজিতের মুখে আবার চিন্তার ভাব ফুটে উঠল। রুদ্রজিৎ একটু অদ্ভুত প্রশ্ন করে বসল, বলল, আচ্ছা মতিলালবাবু, আমি একটা কথা বলুন তো, ভজগোবিন্দবাবু আপনার কাছে যখন আসতেন তখন আপনার দোকানে কি আর কেউ থাকতো? মানে তিনি যে সোনা নিয়ে এসেছেন সেটা কি আর কেউ দেখতে পেত? আচ্ছা, আরেকটা কথা, ভজগোবিন্দবাবু কি নিজে আপনার কাছে সোনা নিয়ে আসতেন না অন্য কাউকে দিয়ে পাঠাতেন? ভজগোবিন্দবাবু মাঝে মাঝে নিজেই নিয়ে আসতেন, আবার মাঝে মাঝে হয়তো অন্য একটা লোককে দিয়েও পাঠাতেন। সেই লোকটাকে আমি চিনি, মানে তার সাথে আমার বেশ কথাবার্তাও হতো, আর ওই লোকটা ভজগোবিন্দবাবুর বাড়িতেও যেতেন। লোকটার নাম কি, আর সেই লোকটার ঠিকানা আপনি কি আমাকে দিতে পারবেন? লোকটার নাম যতটা মনে পড়ছে নরহরি, বুঝলেন। তার বাড়ি ওই পার্ক স্ট্রিটের কাছে কোথাও একটা হবে। ঠিকানাটা ঠিক বলতে পারবো না, তবে পার্ক স্ট্রিটের কাছে একটা সোনার দোকান রয়েছে, সেই দোকানে তাকে পাওয়া যেতে পারে। মাঝে মাঝে কথায় কথায় আমায় ওই দোকানের কথাও বলতেন। আমার মনে হয় ওই দোকানের আশেপাশেই তার বাড়ি। কিন্তু রুদ্রজিৎ বাবু, আমার একটা প্রশ্ন রয়েছে, ভজগোবিন্দবাবু কিভাবে মারা গেলেন? রাতের বেলা কেউ তার ঘরে ঢুকে তাকে খুন করে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ঘরের দরজা নাকি ভিতর থেকেই বন্ধ ছিল। এখন বন্ধ ঘর থেকে খুনি কোথায় গেল সেটাই আমায় খুঁজে বার করতে হবে। মতিলাল বাবুর কাছ থেকে পার্ক স্ট্রিটের সেই দোকানটার ঠিকানাটা নিয়ে এবং আরও কয়েকটা কথাবার্তা বলে আমরা বেরিয়ে এলাম। মতিলাল বাবু যে আমাদের দেওয়া খবরে খুব একটা খুশি হয়েছেন তা বোঝা গেল না, তবে কেসটা ক্রমশই জটিল হতে শুরু করল। তাহলে নতুন যে লোকটার নাম পাওয়া গেল নরহরি, তাকে এই ব্যাপারে সন্দেহ করা যায়? রাস্তায় নেমে রুদ্রজিৎকে বললাম, আচ্ছা, এই নরহরির কাছে কি আজই যাবে নাকি আজ আবার অন্য কোথাও যেতে হবে? আমার মন বলছে এই নরহরির কাছে গেলে কিছু একটা জানা যাবে। তবে এখন আমরা বাড়ি ফিরব, বিকেলের দিকে একবার নরহরির কাছে যাব। চলো শুভময়, এখন বাড়ি ফেরা যাক। রুদ্রজিৎ আর আমি সেদিনের মতো বাড়িতে ফিরে এলাম। রুদ্রজিৎ বাড়িতে ফিরেই স্নান সেরে নিজের ঘরে কাজে বসল। আমি এই ফাঁকে আমার আগের কেসের ব্যাপারটা লিখে রাখতে শুরু করলাম। যত দেরি হবে ততই ভুলে যাব। সেদিন কিন্তু রুদ্রজিৎ আর কোথাও গেল না। টেলিফোনে দুবার দাসবাবুর সাথে কিছু কথাবার্তা বলল, সেটা আমি বুঝতে পেরেছিলাম। তারপর রাতের বেলা খাবার টেবিলে বসে বলল, একটা কথা বলো তো শুভময়, তোমার কি মনে হয় ভজগোবিন্দবাবুর খুনটা কে করেছে? ভজগোবিন্দবাবুর সেই ভাইয়ের ছেলে নাকি অন্য কেউ? যেই করুক না কেন মোটিভটা তো আমার কাছে স্পষ্ট নয়।
খুন যেই করুক না কেন তার মোটিভটা কী ছিল? দেখো, আমার তো মনে হয় না ভজগোবিন্দবাবুর ভাইয়ের ছেলে গ্রাম থেকে এখানে এসে এই কাজটা করবে। তাছাড়া ভজগোবিন্দবাবুর এই দোকানের কিছুটা সম্পত্তি কিংবা তার সম্পত্তি তারই প্রাপ্য হলেও সে ব্যাপারে তার জানার কথা নয়। আর নরহরি যদি কাজটা করে তাহলে সে তার একজন ব্যবসায়ীর হাত হারালো। আমার মনে হয় না এমন কোনো কারণ থাকতে পারে যে নরহরি খুনটা করবে। তোমরা এতদিন ধরে এত কিছু ভাবছো, অথচ আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে। ওই যে তুমি বললে না ভদ্রলোক সোনা নিয়ে দোকানে দিতেন, তা আমার মনে হয় তার বাড়িতে যদি কিছুটা সোনা থেকে থাকে আর সেই সোনা চুরি করার জন্য যদি বাড়িতে চোর আসে। ব্যাপারটা যে আমি ভাবিনি সেটা নয় কৃষ্ণা, তবে সেক্ষেত্রে একটা সমস্যা আছে। চোর জানবেই বা কি করে যে ও বাড়িতে কোথায় সোনা রয়েছে? ও বাড়িটা দেখে কিন্তু মনে হয়নি যে কোনো কিছু খোঁজা হয়েছে বলে। হয়তো চোর জানতো যে সোনা কোথায় আছে, কিংবা অন্য কিছু যেটা খুঁজতে এসেছিল সেটা রাখার জায়গাটা চোর কারোর কাছ থেকে জানতে পেরেছিল। সেটাও ভাবা যায়, তবে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা। হঠাৎ করেই রুদ্রজিতের দুটো চোখ কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। খাবার টেবিল ছেড়ে উঠে গিয়ে এক হাতে টেলিফোনটা তুলে কানে চেপে ধরে নাম্বার ডায়াল করতে শুরু করলো। আমি আর বৌঠান অবাক হয়ে রুদ্রজিতের দিকে তাকিয়ে রইলাম। বুঝতে পারলাম রুদ্রজিৎ টেলিফোন করেছে দাসবাবুকে। তারপরে বলল, আপনাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা কদ্দূর দাসবাবু? অপর প্রান্ত থেকে কি কথা হলো তা শুনতে পেলাম না। একটু পরেই রুদ্রজিৎ বলে উঠল, নজর রাখুন, ভালো করে নজর রাখুন। আরেকটা কথা, সেই প্রথম দিন যে মনোহর বাবু নামে একটা লোকের কথা উঠেছিল, ভজগোবিন্দ হালদারের বাড়ির পাশেই থাকে, ওনার সাথেও একবার কথা বলুন, তারপর আমি দেখছি। আরেকটা কথা, যাকে আমি চোখে চোখে রাখতে বলেছি সে যেন কোনোভাবেই শহর ছেড়ে বাইরে যেতে না পারে। আর যে লোকটা ভজগোবিন্দ হালদারের বাড়িতে আসতো তার খোঁজ আমি পেয়ে গেছি। তার নাম হচ্ছে নরহরি পাকরাশি। পার্ক স্ট্রিটের কাছে যতদূর সম্ভব তার নিজের একটা দোকান রয়েছে, না হলে চেনা কোনো দোকান রয়েছে। তার খোঁজ আমি নিচ্ছি, আপনি এই কাজটাই করুন, কেমন? রুদ্রজিৎ টেলিফোন রেখে আবার খাবার টেবিলে এসে খেতে লাগলো। একটু পরেই আমি কৌতূহলী হয়ে বললাম, তুমি কার পেছনে পুলিশ লাগাচ্ছ বলো তো? সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে একজনের পেছনে। গোটা কেসের যে কয়েকটা খটকা রয়েছে সে খটকাগুলো শুধু ওই একজনের ক্ষেত্রেই মেলে যাচ্ছে। কিন্তু সমস্যায় থাকছে ওই দরজাটা যদি বাইরে থেকে বন্ধ করা থাকতো তাহলে সমস্যা মিটে যেত, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ করা ছিল, ওখানেই আসল সমস্যা। আমি রুদ্রজিতের কথা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সে কি বলতে চাইছিল সেটাই আমার কাছে পরিষ্কার হচ্ছিল না। আর সে কার ওপর নজর রাখছে, নরহরি পাকড়া নাকি মতিলাল বাবু? এইভাবে চিন্তায় চিন্তায় সেদিনটা কোনোভাবে কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি রুদ্রজিৎ বাড়িতে নেই, কোথায় যেন বেরিয়ে পড়েছে। আমি সারাদিন বাড়িতেই রইলাম। প্রায় বিকেলের দিকে রুদ্রজিৎ ফিরে এলে তারপর আমায় বলল, ভজগোবিন্দবাবুর সে ভাইয়ের ছেলেটির খোঁজ পাওয়া গেছে। তবে সেই ছেলেটি ভজগোবিন্দবাবু বর্তমানে কোথায় আছেন সে কথাই ভালোভাবে জানতো না। আর ছেলেটাকে ভজগোবিন্দবাবুর আশেপাশের কেউই কখনো দেখেনও নি, সে শহরেই আসেনি কোনোদিনও। তাই আমাদের সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে একজনের নাম কাটা গেল, বাকি পড়ে রইল আর তিনজন। তিনজন থেকে একজন বাদ গেল মানে? এই তিনজন মানে আর দুজন কে কে? রুদ্রজিৎ রহস্যময়ভাবে বাইরে জানালার দিকে তাকিয়ে থেকে বলল, এদের মধ্যে একজন হলো নরহরি পাকরাশি, আর অন্য একজন হলো সেদিন রাতে পবন চলে যাবার পরে ওই বাড়িতে যে এসেছিল। আমি বুঝতে পারছিলাম রুদ্রজিৎ এমন কিছু একটা কথা জানতে পেরেছে যেটা এই কেসের মোড়টা ঘুরিয়ে দেবে। সকালে পুলিশের সাথে আমরা গিয়ে পৌঁছলাম আবার ভজগোবিন্দ হালদারের বাড়িতে। আমাদের সাথে নতুন রয়েছেন দুজন, ভজগোবিন্দ হালদারের ভাই এবং তার ছেলে। রুদ্রজিৎ বাবু, দাদা যে কোথায় আছে সেটাই আমি ভালোভাবে জানতাম না। আজ পুলিশ জানালো দাদা নাকি মারা গেছে। দাদার মৃতদেহ কখন পাওয়া যাবে রুদ্রজিৎ বাবু? আর শেষ কাজটুকু তো আমাদেরই করতে হবে। আপনারা এর আগে কখনো শহরে আসেননি? ভজগোবিন্দ বাবুর ভাই জয়গোবিন্দ মাথা নাড়লেন। তার সাথে তার ছেলেও রয়েছে, তবে ছেলেটির বয়স 17-18 বেশি হবে না। গ্রাম্য, একটু সরল সাদাসিধে ধরনের ছেলে। ঘরের একপাশে চুপ করে বসে রয়েছে। এই ছেলেটিকে শুধু শুধুই সন্দেহ করা হচ্ছিল।
দাদার খুন কেউ এইভাবে করতে পারে সেটাই তো আমি বিশ্বাস করতে পারছি না। প্রায় 7-8 বছর হয়ে গেল দাদার সাথে আমার কোনো যোগাযোগ নেই। দাদা শহরে চলে এসেছিল সোনার কাজ শিখবে বলে। আমাদের গ্রাম থেকে মাঝে মাঝে 2-1 জন শহরের দিকে আসতো। তাদের মুখে শুনেছিলাম দাদা এক সোনার দোকান খুলেছে, বড় বাড়িও কিনেছে, কিন্তু তারপরে আর দাদার কাছে যে আসবো সে সাহস আমার হয়নি। আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ। জয়গোবিন্দ হালদার কথা বলছিলেন বটে, তবে তার চোখ থেকে মাঝে মাঝে জলের ফোঁটা নেমে আসছিল। বোঝা যাচ্ছিল সম্পর্ক না থাকায় দাদার জন্য তার কষ্ট হচ্ছে। জয় গোবিন্দবাবু, আমার মনে হয় শুধু শুধুই আপনাদের এখানে ডেকে আনা হয়েছে। আপনারা এসে পড়েছেন যখন পুলিশের সাথেই থাকুন। মৃতদেহ ছেড়ে দিলে তার কাজ সমাপ্ত করে আপনারা বরং তারপরেই না হয় চলে যাবেন। আর এই বাড়িটা এবং ভজগোবিন্দ হালদারের সমস্ত সম্পত্তি তিনি আপনার ছেলের নামেই দিয়ে গেছেন। আমার মনে হয় এই ব্যাপারে তিনি উইলও করে রেখে গেছেন। সেই উইল খুঁজলেই পাওয়া যাবে, কিংবা তার সাথে যদি কোনো উকিলের ভালো সম্পর্ক হয় তাহলে উকিলের কাছেও পাওয়া যাবে আশা করছি। তবে সেটা হতে খানিকটা সময় লাগবে। আসলে বুঝতেই পারছেন এই ব্যাপারটা সমাধান না হওয়া পর্যন্ত কিছুই হবে না। আপনারা আজই ফিরে যান, পুলিশ আপনাদের সব কিছুই জানাবে, কেমন? দাসবাবু জয়গোবিন্দ এবং তার ছেলেকে নিয়ে গিয়ে বসালো। সেই ফাঁকে রুদ্রজিৎ পাশের ঘরটাও ঘুরে দেখতে লাগলো, কিন্তু কোথাও কিছুই নেই। একটা বন্ধ আলমারি রয়েছে, তার চাবিটা পাওয়া গেল বিছানার তলায়। সেই চাবি দিয়ে দরজা খুলে বেশ কিছু কাগজপত্রের মধ্যে সত্যি সত্যি একটা উইল পাওয়া গেল, যে উইলের সাথে রয়েছে মতিলাল বাবুর সাথে করা চুক্তিপত্র। সমস্ত কিছুই এক জায়গাতেই পাওয়া গেল। মতিলাল বাবু যে এক ফোঁটাও মিথ্যে কথা বলেননি তা বোঝা গেল এই চুক্তিপত্র পড়ে, এবং ওই থেকে জানা গেল সমস্ত সম্পত্তি ভজগোবিন্দ হালদার তার মৃত্যুর পর দিয়ে গেছেন তার ভাইয়ের ছেলেকে। কিন্তু মতিলাল বাবু একটা ব্যাপার জানতেন না, ভজগোবিন্দ বাবুর সাথে তার চুক্তিতে যেমনটা ছিল উইলে কিন্তু তেমনটা ছিল না। উইলে লেখা ছিল তার মৃত্যুর পর দোকানের সমস্তটুকুই চলে যাবে মতিলাল বাবুর কাছে, তবে সেই দোকানের ভাড়া বাবদ যে টাকাটা প্রতি মাসে মতিলাল বাবুকে দিতে হবে সেই টাকাটা তিনি দেবেন তার ভাই জয়গোবিন্দ বাবুকে। জয়গোবিন্দ বাবুর তত্ত্বাবধানে ভজগোবিন্দ বাবুর শেষ কাজ হয়ে গেল। পুলিশের যতটা প্রমাণ জোগাড় করার ছিল তা পুলিশ নিয়ে নিয়েছিল। বেশ বড় একটা ছুরি দিয়ে যে তার গলাটা কাটা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। শরীরে আর কোথাও তেমন কোনো আঘাতের চিহ্ন নেই, তবে তার মাথার পাশে সামান্য একটা আঘাত রয়েছে। মনে করা হয় কোনোভাবে তিনি মেঝেতে পড়ে গিয়ে ওই আঘাতটা পেয়েছেন। সমস্ত দিক থেকে যখন রুদ্রজিৎ কিছুই বুঝে উঠতে পারছে না, ঠিক সেদিন দুপুরে একটা ব্যাপার ঘটল। আমি বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, এমন সময় মনে হলো বাড়ির সামনে দিয়ে কে যেন একপাশে চলে গেল। আমি দাঁড়িয়ে রয়েছি, আবার লোকটাকে দেখলাম বাড়ির দরজার সামনে দিয়ে অন্য দিকে যেতে। এবারে আমি আর দাঁড়ালাম না, ব্যালকনির একপাশে আড়ালে চলে গেলাম। দেখলাম লোকটা বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে কিছু একটা ভেবে চলেছে। আমি তখনই ব্যালকনির আড়াল থেকে বাইরে বেরিয়ে লোকটার সাথে চোখাচোখি করতে ভদ্রলোক একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। আমি বললাম, কাউকে খুঁজছেন? এটা কি গোয়েন্দা রুদ্রজিৎ রায়ের বাড়ি? হ্যাঁ, আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আসুন, নিচের দরজা দিয়ে উপরে চলে আসুন সিঁড়ি বেয়ে। ভদ্রলোক ঘরে এসে সামনের চেয়ারে বসলেন, তারপর একটু ইতস্তত করে বললেন, আপনি আমাকে চিনবেন না। আমি আপনার নাম শুনেছি এবং কিছুটা আপনাকে চিনিও। আমি হলাম নরহরি। ওই পার্ক স্ট্রিটের কাছে আমার একটা সোনার দোকান রয়েছে। তার নাম শুনে রুদ্রজিৎ না চমকালেও আমি কিন্তু অবাক হয়ে গেলাম। রুদ্রজিৎ বলল, আমার মনে হচ্ছে আপনি সেই হারিয়ে যাওয়া সোনা ভর্তি বাক্সটার জন্যই আমার কাছে এসেছেন। নরহরিবাবু তো অবাক হয়েছিলেন, তার সাথে আমিও অবাক হয়ে গেলাম। নরহরিবাবু বললেন, কিন্তু রুদ্রজিৎবাবু, আপনি কি করে জানলেন আমি ওই সোনা ভর্তি বাক্সটার জন্যই আপনার কাছে এসেছি? আমি বুঝতে পেরেছিলাম এমন কিছু একটা ঘটবে। আপনি আজ না এলে হয়তো আজ বিকেলে আমি নিজেই আপনার কাছে যেতাম। এখন আমাকে ব্যাপারটা খুলে বলুন তো। আমি ভজগোবিন্দ হালদারের মৃত্যুর খবরটা জানতাম না। কাল বিকেলেই আমি তার কাছে একবার এসেছিলাম একটা কাজে। তখন আশেপাশের লোকদের কাছ থেকে ব্যাপারটা জানতে পারি, আর তখন আমার তেমন কিছুই মনে হয়নি।
আমি অন্য কিছু ভেবেছিলাম, তাই বাড়িতে ফিরে যাই। তবে রাতের বেলা হঠাৎ করেই সোনার কথাটা মনে পড়ে যায়। আসলে দিন দুয়েক আগে, মানে ভজগোবিন্দবাবু মারা যাওয়ার দিন দুয়েক আগে তাকে অনেকটা সোনা আমি দিয়েছিলাম। সে দুটো দোকানে সেই সোনা দিয়ে তারপর সেখান থেকে টাকা নেওয়ার কথা বলেছিল। সত্যি বলতে তিনি কোন দোকানে সোনা দিতেন সেটাও আমি জানতাম। তবে ব্যবসায় একটা নিয়ম থাকে, আপনি তো জানেনই রুদ্রজিৎ বাবু। কখনো আমার কাজ যে করেছে তার খদ্দের ভাঙাতে নেই। ব্যাপারটা মনে হতেই আজ সকালে আমি সেই দুটো দোকানে গিয়ে খোঁজ নিই, কিন্তু তারা বলে তারা নাকি কোনো সোনাই পায়নি। হতেই পারে যে তারা মিথ্যে কথা বলছে, কিন্তু তারা মিথ্যে কথা বলতে যাবে কেন? তারা তো এখনো খবর পায়নি যে ভজগোবিন্দবাবু মারা গেছেন। তাহলে মিথ্যে কথা বলে তাদের লাভ কি? তাদের কাছে খাতা থাকে, সেই খাতায় সোনা দেওয়া কিংবা টাকা নিয়ে তাদের নিজের হাতে ভজগোবিন্দবাবু সই করে দেন। সেই খাতা তারা আমায় দেখালেন, সেখানেও কিছুই নেই। তখনই আমার ব্যাপারটা মনে হলো, পুলিশ কি ওই বাড়ি থেকে কিছু খুঁজে পেয়েছে? পুলিশের কাছে যাওয়ার ব্যাপারটা ভাবতে পারলাম না। আসলে সোনা যে সবসময় আমরা সোজা পথে নিয়ে আসি সেটা তো সঠিক নয় রুদ্রজিৎ বাবু, আপনি তো জানেনই। তবে চোরাই পথে কারবার আমরা করি না। মাঝে মাঝে একটু বেশি সোনার জন্য একটু 2 নম্বরই পথে সোনা আমাদের কিনতে হয়। তবে বিশ্বাস করুন রুদ্রজিৎ বাবু, সোনা যদি আমি না পাই তাহলে আমার অনেক বড় লোকসান হয়ে যাবে। আপনি আমার উপরে ভরসা রাখুন নরহরিবাবু, আমি আপনার সোনা উদ্ধারের একটা ব্যবস্থা করব। আপনার সোনাটা কি কোনো লোহার বাক্সে ছিল? ধরুন এমন কোনো বাক্স যেটা দেখলে লোহার বলেই মনে হবে, তার বাইরেটা কোনো টিনের পাতলা আবরণ চাপানো, তার ভেতরে কোনো পাতলা কাপড় থাকে। হ্যাঁ রুদ্রজিৎ বাবু, আমি হালকা লোহার বাক্সের ওপরে টিনের পাতলা চাদর চাপিয়ে তারপর রং করে দিয়েছি। ওটা দেখে লোহার বাক্স বলেই মনে হয়। ভেতরে কাপড় থাকে, সোনা যাতে বাক্সের গায়ে ঘষে না যায়। তাও কতটা সোনা ছিল আপনার ওই বাক্সে? প্রায় 25-30 হাজার টাকার সোনা তো হবেই রুদ্রজিৎ বাবু। এখন যদি ওই সোনা আমি খুঁজে না পাই তাহলে যে আমি কত বড় বিপদে পড়ে যাব আপনি জানেন না রুদ্রজিৎ বাবু। আপনি একটা কাজ করুন, আপনি এখন বাড়ি ফিরে যান, আমায় আজকের দিনটা সময় দিন। আশা করছি কালকের মধ্যে আপনাকে কিছু একটা জানাতে পারবো। নরহরি বাবুর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। রুদ্রজিৎকে যে তিনি খানিকটা ভরসা করে সেটা বোঝাই যাচ্ছিল। রুদ্রজিতের কথায় ভরসা করে ভদ্রলোক চলে যেতেই আমি বললাম, কিন্তু তুমি ভদ্রলোকের সোনা খুঁজে দেবে কি করে? আমি খুঁজে দেবো কেন? আমি শুধু বলে দেবো সেটা কোথায় আছে, বাকি কাজটা পুলিশ নিজেই করবে। কোথায় আছে সোনা? আজকের দিনটা অপেক্ষা করো শুভময়, কাল সকালে না হয় ঘটনাটা জানতে পারবে। আমি অপেক্ষা করলাম। পরের দিন সকাল নয়, পরের দিন দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হলো। সকালের দিকে রুদ্রজিৎ কোথায় যেন বেরিয়ে গিয়েছিল। দুপুরে যখন ফিরে এলো তখন আমি রুদ্রজিতের ঘরেই বসে রয়েছি। রুদ্রজিৎ ঘরে ঢুকে জামা ছাড়তে ছাড়তে বলল, গোটা ব্যাপারটাই সমাধান হয়ে গেছে শুভময়, খেয়ে নি, তারপরে তোমায় সবটা খুলে বলছি। কেস যখন সমাধান হয়েই গেছে তখন অপেক্ষা করতে খুব একটা সমস্যা নেই, তাই আমি অপেক্ষা করলাম। স্নান সেরে খাওয়া দাওয়া করে আমরা দুজনে গিয়ে বসলাম ব্যালকনির কাছে চেয়ার নিয়ে। তারপর রুদ্রজিৎ বলতে শুরু করলো, ভজগোবিন্দবাবুকে কে খুন করতে পারে এই কথাটা ভাবতে গিয়ে আমার প্রথমেই মনে হয়েছিল তার মৃত্যুতে যা লাভ থাকবে সেই করতে পারে। তাই মতিলাল বাবু এমনকি ভজগোবিন্দবাবুর দূর সম্পর্কের কোনো আত্মীয়ের ওপরও আমার সন্দেহ হয়েছিল। তবে মতিলাল বাবুর সঙ্গে ভজগোবিন্দবাবুর যেমন চুক্তি ছিল, সেই চুক্তিতে ভজগোবিন্দবাবুর কিছু হলে তাতে মতিলাল বাবুরই ক্ষতি। আমার মনে হয় ভজগোবিন্দবাবু সব বুঝে শুনেই এমন একটা চুক্তি করেছিলেন। তবে তিনি নিজের উইলে কিন্তু মতিলাল বাবুকে ওই সমস্যা থেকে অব্যাহতি দিয়েছিলেন, অর্থাৎ তিনি জেনে শুনে সব কাজটা করেছেন যাতে মতিলাল বাবু কখনো তার কোনো ক্ষতি না করতে পারে। এদিকে ভজগোবিন্দবাবুর ভাইয়ের ছেলে তুমি দেখেছো অনেকটাই ছোট, তাছাড়া জয়গোবিন্দবাবু কিংবা তার ছেলে কেউই শহরে খুব একটা আসেনি, তা দেখেই বোঝা যায় তাদের পক্ষে এখানে এসে এমনভাবে খুন করাটাও অস্বাভাবিক। তাহলে পড়ে রইল নরহরি পাকরাশি। আর সেদিন রাতে নরহরি পাকরাশি নিজেই বলেছে ব্যবসার কাছে তাকে 2 নম্বরই পথ মাঝে মাঝেই নিতে হয়। তবে ভজগোবিন্দবাবুকে তিনি খুন করলে
তার কাজেরই সমস্যা হতো। আর ভজগোবিন্দবাবুকে খুন করে তিনি কিছুই পেতেন না, কারণ সোনা তার কাছ থেকে চলে আসার পর যতক্ষণ না সোনা দোকানে দেওয়া হয় ততক্ষণ টাকা নরহরি পাকরাশিও পান না। সেটাই মাঝে মাঝেই এ বাড়িতে আসতেন। আমি প্রায় অধৈর্য হয়ে বললাম, তাহলে খুনি কে? খুনটা করলো কে? আর ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ হলো কিভাবে? উনি হলো ভজগোবিন্দবাবুর খুব কাছেরই একজন, যাকে আমরা এতক্ষণ ধরে সন্দেহ করতেই পারিনি। যদিও আমার মনে কয়েকটা খটকা জেগেছিল, আর তার পরিপ্রেক্ষিতেই আমি তার উপরে পুলিশি পাহারার ব্যবস্থা করেছিলাম। পুলিশি পাহারা এবং তার গতিবিধির উপর ভিত্তি করেই তাকে পুলিশ গ্রেফতার করে এবং পরবর্তীতে সে সবকিছুই স্বীকার করে বসে। কার কথা বলছো তুমি, বলো তো? তুমি কোনোভাবে ভজগোবিন্দবাবুর কাজের লোক পবনের কথা বলছো না তো? একদমই ঠিক ধরেছো তুমি। এর জন্যই তো বলি তোমায়, একজন যথার্থ গোয়েন্দা হওয়ার সমস্ত ক্ষমতাই রয়েছে তোমার মধ্যে। তবে তাকেই অপরাধী মনে করলে কেন? তেমন কোনো কারণ নেই, তবে এমনি মনে হলো। না শুভময়, তদন্তের ক্ষেত্রে এমনি মনে হলো বলে কোনো কিছুই অনুমান করা যাবে না। সব কিছুর পেছনেই একটা শক্ত প্রমাণ থাকতে হবে। আমার তার ওপর সন্দেহ হওয়ার কারণ হলো, প্রথমে সেই দেখেছিল যে ভজগোবিন্দবাবু দরজা খুলছেন না। তারপর পবন এবং মনোহর বাবু মিলে দরজা ধাক্কা দিয়ে খুলে ঘরের ভেতরে এসেছিলেন। দরজা যে ভাঙা হয়েছিল তার প্রমাণ রয়েছে, তবে একটা জায়গায় আমার খটকা সামান্য ছিল। পবন যখন দরজা ভেঙেছিল তখন তার কাছে উপস্থিত ছিল একমাত্র মনোহর বাবুই। আশেপাশের আর কেউই কিন্তু তখন সেখানে উপস্থিত ছিল না। দরজা ভাঙার পরে বাকিরা ওখানে এসেছিল। এই ব্যাপারটা আমি পুলিশের সাথে এবং আশেপাশে লোকেদের সাথে, আর সব থেকে বেশি মনোহর বাবু পুলিশি জেরার সামনে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেছিলেন। তখনই বোঝা গিয়েছিল মনোহর বাবু অন্তত কিছু একটা আড়াল করতে চাইছেন। পবন প্রথমে বলেছিল টাকার জন্য তার মায়ের চিকিৎসা হচ্ছে না, অথচ আমরা যখন তার মায়ের ব্যাপারে খোঁজ নিয়েছিলাম তখন জানা যায় তার মায়ের চিকিৎসা বেশ ভালোভাবেই হচ্ছে। আশেপাশের লোকেরা জানায় পবনের হাতে হঠাৎ করেই বেশ কিছু টাকা চলে এসেছিল। ভজগোবিন্দবাবু মারা যাওয়ার পরে পবন কিন্তু নতুন কোথাও কাজেও ঢোকেনি, অথচ তার হাতে অনেক টাকা এসেছে। এদিকে সে বলেছিল ভজগোবিন্দবাবু তাকে তার নিজের টাকাই দিয়ে যায়নি। এরকম কয়েকটা ব্যাপারে আমায় পবনের ওপর পুলিশি পাহারা বসাতে বাধ্য করে, আর সেই পুলিশি পাহারার ব্যবস্থাতেই জানতে পারি পবন মনোহর বাবুর সাথে দেখা করেছে। সেখানেই গোটা ব্যাপারটার একটা ধারণা আমি করতে পারি। যেদিন ভজগোবিন্দ হালদার সোনায় ভরা বাক্সটা এনে ঘরের আলমারির মাথায় কিংবা তলায় রেখেছিলেন, সেদিন কোনোভাবে ব্যাপারটা পবন দেখতে পেয়েছিল, আর দেখতে পেয়েই তার মধ্যে লোভ জেগে ওঠে। কিন্তু একা একাই কাজ তো করা সম্ভব নয়, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, কারণ ভজগোবিন্দবাবুকে খুন করে সোনা চুরি করে পালালে যে কেউই সন্দেহ করবে পবনকে। আমার মনে হয় মনোহর বাবুর সাথে ভজগোবিন্দবাবুর সম্পর্কটা ভালোই ছিল। সেই সুযোগে পবনের সাথে তার এই ব্যাপারে কথাও হয়। মনোহর বাবুর ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না, তাই তিনিও রাজি হয়ে যান ব্যাপারটাতে। তারপর তারা সেদিন এই কাজটা করে। কি 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 করে কাজটা করেছিল? পবন সেদিন সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে মনোহর বাবু ওই বাড়িতে ঢোকেন। আমার মনে হয় পবন কাছাকাছি কোথাও লুকিয়েছিল। খুনটা করেছে মনোহর বাবু। খুনটা করার পর তারপরে সোনার বাক্সটা দুজনে মিলে হাতিয়ে নিয়েছে। সেটা বোধহয় মনোহর বাবুর বাড়িতেই প্রথমে ছিল। তারপর দরজাটা তারা দুজন মিলেই বন্ধ করেছে। পবন গোটা রাত মনোহর বাবুর বাড়িতে থাকার পর সকালে সেখানে এসে দরজাটা প্রথমে ভেঙেছে, তারপরে পাশের লোকদের ডেকে এনে পুলিশে খবর দিয়েছে। দরজাটা ভালো করে লক্ষ্য করা হয়নি। প্রথমে আসলে ভেতরে বন্ধ থাকা অবস্থায় দরজা ভাঙলে ভেতরে ছিটকিনি ভেঙে যাবে, বাইরে ছিটকিনি বন্ধ করা অবস্থায় দরজা ভাঙলে বাইরে ছিটকিনি ভেঙে যাবে। আমার সন্দেহ হয় পরে সেই দরজাটা পরীক্ষা করে ব্যাপারটা কিন্তু বোঝা গেছে। সোনাটা উদ্ধার হয়েছে মনোহরবাবুর বাড়ি থেকে, এবং চাপের মুখে পবন মনোহরবাবু সবই স্বীকার করেছে। এরপরে তো আর কিছুই হওয়ার থাকে না। সোনাটা যে নরহরির তার প্রমাণ নরহরি বাবুর কাছেই রয়েছে। তিনি পুলিশের কাছে সেই প্রমাণ দেখিয়ে আশা করি সোনা নিয়ে যেতে পারবেন। মতিলাল বাবুরও খুব একটা সমস্যা হবে না। ভজগোবিন্দবাবুর উইল অনুযায়ী মাসে মাসে তিনি টাকাটা দেবেন জয় গোবিন্দবাবুর ছেলের হাতে।
জয় গোবিন্দবাবু তার পরিবার নিয়ে এই বাড়িতে এসে বসবাস করতে শুরু করতে পারেন। যদি তিনি সেটা করতে না চান তাহলে গ্রামে থেকেই বাড়িটা বিক্রি করে দিতেও পারেন। আমার মনে হয় সেটাই হবে। ভজগোবিন্দবাবু বোধহয় বুঝতে পারেননি মনোহরবাবু তাকে খুন করবে, তাই সেদিন রাতে তাকে দরজা খুলে ভেতরে আসতে দিয়েছিলেন। আমার মনে হয় কোনো একটা কারণ দেখিয়ে মনোহরবাবু ঘরে এসেছিলেন, না হলে অত রাতে দরজা খুলে কাউকে নিজের ঘরে আনাটা তো আর সহজ নয়, বিশেষ করে যখন ঘরে সোনা রয়েছে। একটানা কথাগুলো বলে রুদ্রজিৎ চুপ করতে আমি বললাম, তার মানে খুনটা হয়েছে ওই সোনার জন্য, সোনা চুরি করার জন্যেই ভজগোবিন্দবাবুকে খুন করা হলো। কিন্তু পবন আমাদের সামনে যা দেখিয়েছিল তাতে কিন্তু আমার মনে হয়েছিল লোকটা বেশ দুঃখ পেয়েছে। সে আসলে আমাদের দেখাতে চাইছিল ভজগোবিন্দবাবুর মৃত্যুতে তার অনেকটাই ক্ষতি হয়ে গেছে, আর আমরাও সেটাই ভেবে প্রথম থেকে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। না হলে এমন একটা সহজ ব্যাপার ধরতে এতটা সময় লাগারও কথা নয়। দরজাটাই সমস্যা করলো। দরজাটা যদি বাইরে থেকে বন্ধ ছিল সেটা বুঝতে পারতাম, তাহলে এত সমস্যাই হতো না। দরজাটা ভিতর থেকে বন্ধ থাকার গল্পটা পবন আমাদের শুনিয়ে এই এতটা সময় নষ্ট করে দিল। শেষ মুহূর্তে সে পালাতে চেয়েছিল, তবে সেটা হয়নি। রুদ্রজিৎ চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর যেন নিজের মনেই বলল, অর্থ আর লোভ মানুষকে অনেকটাই বদলে দেয়, তাই না শুভময়? পবন এত বছর ধরে ভজগোবিন্দবাবুর কাছে কাজ করেছে, তবে এখন তার মতিভ্রম হলো। সময় অনেক কিছু করায় শুভময়, অনেক কিছুই করায়। আমি চুপ করে বসে রইলাম, কোনো উত্তর দিতে পারলাম না। ঠিক তখনই বাইরে থেকে কারোর সিঁড়িতে উঠে আসার পায়ের শব্দ শুনতে পেলাম। দাসবাবু নাকি?